যেটিকে সামাজিকভাবে শুধু মন খারাপের কাতারে ফেলা হয়, কিন্তু এই বিষণ্ণতা যখন একটি রোগ, তখন কিন্তু এটি শুধু মন খারাপের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর যে বিশালতা, তার সিগনিফিকেন্স সম্পর্কে আমরা অনেকেই জানি না। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আমি নুসরাত-ই রহমান আপনাদের সাথে আছি। আলোচনা করব বিষণ্ণতা নিয়ে, এবং আমাদের সাথে আজ আলোচনায় যুক্ত হয়েছেন সাইকোথেরাপিস্ট রেজিনা পারভিন। তিনি প্রেরণা শিশু কিশোর উন্নয়ন ও মানসিক সেবা সংস্থার সাথে আছেন। আপা, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপা, আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি বিষণ্ণতা, এবং যেটি শুরুতে বলছিলাম যে বিষণ্ণতাকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় মন খারাপ, এবং সাধারণত সবাই এভাবেই এটাকে ডিফাইন করে বা এটাকেই রেকগনাইজ করে এভাবে যে ওর মন খারাপ। কিন্তু এটা কি আসলে ঠিক শুধু মন খারাপের মধ্যে সীমাবদ্ধ? বিষণ্ণতার যে একটা ডেফিনিশন আছে, ক্লিনিক্যাল ডেফিনিশন, আপনি যেহেতু একজন ক্লিনিশিয়ান, সেই জায়গাটা থেকে যদি বলেন। ধন্যবাদ। এই যে মন খারাপের কাতারে বিষণ্ণতাকে আমরা ফেলে দিচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। তার মানে আমি শুরুতেই বলবো যে আমরা আসলে স্বীকৃতি দিচ্ছি না। বিষণ্ণতা, এটা বাংলা ইংলিশে শব্দটাও অনেকেই চেনে, যেটাকে আমরা ডিপ্রেশন বলি। তো এইটা মানে আমরা গুরুত্ব দিচ্ছি না, বা আমাদের সমাজে স্টিগমার কারণেই কেউ জানলেও বিষয়টা বুঝতে পারলেও লুকিয়ে রাখছে, প্রকাশ করছে না, চিকিৎসাতে নিচ্ছে না। কিন্তু আমি বলবো এটি একটি ভয়াবহ রোগ, কারণ এটা একটি রোগ এবং এটি একটি মানসিক রোগ। সেটার যে ক্লিনিক্যাল ব্যাখ্যা, ডেফিনিশনের জায়গাটা ওইভাবে মানে বলতে গেলে যে এটা অবশ্যই একটা কিছু সিমটম থাকবে, অবসাদ বোধ মানে একটা থাকবে, তার কাজের স্পৃহাটা হারিয়ে যাবে, তার খাবারে অনীহা থাকতে পারে, তার ঘুমের সমস্যা হতে পারে, তার মেজাজ মর্জির পরিবর্তন হবে, এবং যেটা আমরা বলি যে মুড লো হয়ে যায়, মানে মুডটা কমে যায়, মানে সে হয়তো এমন হয়ে যায় যে বিছানা থেকেই আর উঠতে ইচ্ছা করছে না, সে একটা বিয়ের দাওয়াত সে যাবে না, এবং যাবে না কেন কেন করে বাসার সবাই অনেক কিছু করে ফেললো, তার সাথে মিসবিহেভ করছে, কিন্তু সে আসলে আর যেতেই পারছে না। কেউ মনে করে যে ও ঢং দেখাচ্ছে বা ও জেদ করছে, কিন্তু আসলে কিন্তু তা না। বিষয়টা হচ্ছে যে সে আসলে পারছে না। তাহলে কেন পারছে না, এটার জন্য কিন্তু আসলে আমরা যারা বিশেষজ্ঞ আছি তাদের কাছে আসতে হবে, যারা মানসিক বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট বলো, আর আমি তুমি করে বলছি কারণ না হলে কথা বলতে পারছি না, আমরা তো কলিগ একসাথে। তো এইটাই মানে যে বিশেষজ্ঞের কাছে যে যেতে হবে, এটা কিন্তু খুব দরকার। আমি এটাতে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি। একটু কি সিমটম গুলো বলবেন, যে কি কি সিমটম দেখলে তখন আসলে আমরা সচেতন হব যে এই মানুষ বা আমার ভিতরে বিষণ্ণতাই কাজ করছে, কিংবা আমার পাশের মানুষটির ভিতরে আমি যে যে সিমটম দেখছি সেটা আসলে বিষণ্ণতা, এবং এটাকে আলাদাভাবে মনোযোগ দেওয়ার দরকার আছে। বিষণ্ণতা তো অনেক, আমরা 3টা লেভেলের কথা বলি, যে মিড পর্যায়ে একটা, মাঝামাঝি হতে পারে, ভয়ানক হতে পারে, আর শুরুতেই অল্প মাইল্ড যেটা বলছি এরকম থাকতে পারে। তো সেটা মাইলটা কিন্তু আসলে অত বোঝা যায় না, সে ভাল লাগছে না, যাচ্ছে না, বা ইচ্ছা করছে না, বা সে খাচ্ছে না, খাবার টেবিল থেকে উঠে যাচ্ছে, কিন্তু মানে বোঝা যাচ্ছে না। মাইল পর্যায়টা ধরতে আসলে সময় লাগে, কিন্তু বোঝা যায় না বলেই এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে থাকলেই মাঝামাঝি পর্যায়ে মানে মানুষটা তখন ওই পর্যায়ে চলে যাচ্ছে, এবং তখনই কিন্তু প্রশ্ন আসে যে তাকে ম্যানেজ করা যাচ্ছে না, তাকে নিয়ে আর পারা যাচ্ছে না, সে হয়তো ঘুমিয়ে থাকছে, শরীর লেথার্জিক থাকবে, তার কনসেন্ট্রেশন দিতে পারবে না, স্টুডেন্ট হলে পড়াশোনা করছে না, রেজাল্ট হয়তো খারাপ হচ্ছে, ক্লাসে অনেক সময় বা ইভেন আমি বলবো যে বাচ্চাদের আমরা পাই, কিন্তু বাচ্চাদেরই কিন্তু অনেক রকম বিষণ্ণতার সিমটম আমাদের কাছে নিয়ে আসে। তো তখন ওই যে ওরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না ঠিকভাবে, আগের চেয়ে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, গিল্ট হয় কিন্তু একটা, মানে কি কারণ, হ্যাঁ সেটা কারণ হচ্ছে যে অনেক কিছু হতে পারে। একটা পরিবারে যদি স্ট্রেস থাকে, বাবা মার মধ্যে দ্বন্দ্ব বিবাদ থাকতে পারে, বা তাকে কেউ বুলি করছে স্কুলে, ছোটদের যদি আমরা পাই যেটা, যে বুলি করছে, সে কাউকে বলছে না, বাবাকে হয়তো অনেক ভয় পায়, ঘরে এসে শেয়ার করতে পারছে না, বা পরিবারে হঠাৎ কাছের মানুষটি মারা গেলেন, সেখানে শিশুটির যে গ্রিফের সাপোর্ট দরকার, তার কিন্তু থেরাপি দরকার, কেউ তো নিয়ে আসে না ডাক্তারদের কাছে বা সাইকোথেরাপিস্টের কাছে। তো এই যে এইসব জায়গাগুলোতে যে সাপোর্টটা দরকার, সেটা যদি না হয় তখনই কিন্তু বিষণ্ণতার দিকে ধাবিত হবে, আস্তে আস্তে সে ধাবিত হয়ে যাবে।
জেদ করে, মুডের অনেক সময় ইউফোরিয়া মানে হয় যে হঠাৎ সে অনেক বেশি উৎফুল্ল থাকছে, এরকমও হয়। অনেকে শপিং করে ফেলছে অনেক বেশি, না আমরা একটা ধারণা করি কেউ কেনাকাটা করলে বলি যে তোর বোধহয় সমস্যা হয়েছে, তো আসলে সেটা না, কিন্তু সিমটমগুলো অবজার্ভ করে এবং এনি সিমটম সেটা যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কন্টিনিউ করে, যেগুলো আমরা আলোচনা করলাম কন্টিনিউ করে, তারপরেই কিন্তু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। মানে 3 উইকস অবজারভেশনের পরে সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু সেই জন্য সাপোর্টটা লাগে। আচ্ছা, অনেকগুলো সিমটমের কথা বললেন যে হয়তো ঘুমাচ্ছে অনেক বেশি, খেতে ইচ্ছে করছে না, গিল্ট হচ্ছে ভীষণ ভাবে, তারপর বললেন নিজের যত্নের জায়গাটা না, নিজের অবজ্ঞা, সোশ্যালাইজেশন কমে যাচ্ছে, মানুষের সাথে মিশছে কম, তারপর হচ্ছে একটা শুধু বলিনি, সে কিন্তু একটু বলি, যেহেতু মানে বেশি মাইল্ডের পরে যে মানে মডারেটের পরে যেটা সিভিয়ার স্টেজে কিন্তু বিষণ্ণতা থাকলে, ডিপ্রেশনটা থাকলে কিন্তু মানুষের সুইসাইডাল থট চলে আসে, অনেকে অ্যাটেম্প নিয়ে ফেলে। এই যে একটা ভয়াবহ জায়গা, এর চেয়ে বেশি ভয়াবহ তো আর কিছু হতে পারে। মানে বিষণ্ণতার সবচেয়ে ভয়াবহ পরিণতিটা হচ্ছে এটা সুইসাইডের দিকে নিয়ে যেতে পারে বা সুইসাইডাল আইডিয়েশন অনেক বাড়িয়ে দিতে পারে, এবং তার বিয়ন্ড কন্ট্রোল থাকে সেটা, সে কিন্তু মানে অজান্তেই নিয়ে ফেলছে। মানে এই জায়গাটাতে তার ওই অ্যাওয়ারনেস আর কাজ করে না, মানে পুরোটার সঙ্গে একটা মোটিভেশনের খুব ভালো সংযোগ আছে, তাই না? যে ল্যাক অফ মোটিভেশন অ্যাকচুয়ালি পুরোটাতে কাজ করছে। আমার যতটুকু আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম, সেখান থেকে যদি আসি যে মাইল্ড যখন থাকে তখন তার ভালো লাগছে না, কিন্তু কিছুটা মোটিভেশন তার সে কাজ করাতে পারছে, যে কারণে হয়তো নিজেকে একটু পুশ করছে সেই সামাজিক কাজগুলো বা নিজের কাজগুলো করবার জন্য। এর থেকে যখন আরেকটু বেড়ে যাচ্ছে তখন আসলে মোটিভেশন আরো কমে যাচ্ছে, তারও বেশি যখন হয়ে যাচ্ছে তখন জীবনের উপর থেকেই মোটিভেশন কমে যাচ্ছে, বেঁচে কেন থাকবো, সেই কারণেই তখন সে সুইসাইডাল হয়ে যাচ্ছে এবং সুইসাইডের দিকে চলে যাচ্ছে। একটু বলি একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে পরিবারের কিন্তু বিশাল একটা রোল আছে, যেমন বিশেষজ্ঞের রোল আছে তেমনি পরিবারের ফ্যামিলি মেম্বারের সাপোর্টটা, এই সময় মানুষটাকে বোঝা, তারকে পাশে থাকা, মানসিকভাবে তাকে পজিটিভ সাপোর্টটা দেওয়া, হ্যাঁ, তাকে টিজ না করা, উপহাস না করা, ইগনোর করা, মানে যেটা হচ্ছে যে আমরা বলি অবজ্ঞা করছি, গুরুত্ব দিচ্ছি না, ও শুয়ে আছে তো শুয়েই থাক, ওকে খেতেও রাখছি না, আচ্ছা, মানে এই যে ইগনোর, এইটা কিন্তু তাকে আরো মানসিকভাবে আরো ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। আপা, এই সূত্র ধরে যদি আমি একটু জানতে চাই এইভাবে, যে ভীষণভাবে এটা দেখা যায় যে ওই যে যেটাকে শুরু করেছিলাম যে মন খারাপ বলে এটাকে লিমিট করে ফেলা, পরিবারে কখনো যদি কারো ভেতরে বিষণ্ণতার কোনো সিমটম দেখা যায়, কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই আবেগটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই আবেগটা খুবই গুরুত্বহীন হিসেবে কাউন্ট হচ্ছে, যে মন খারাপ করবার কি আছে, মন কেন খারাপ হবে, তুমি কেন মন ঠিক করতে পারো না, সবাই পারে, তুমি কেন পারো না, বলা হয় ইভেন বাচ্চাদেরও, চিলড্রেন যারা, যে এতে আবার মন খারাপ করার কি আছে, মানে তার মানে ওই যে ইগনোর, আমি যে কথাটা বললাম যে আমি তো অবজ্ঞা করলাম, ওর মানে অনুভূতিটাকে আমি কিন্তু গুরুত্ব দিচ্ছি না, তার অনুভূতিকে অ্যাড্রেস আমাদের করতে হবে। আমরা যখন মানসিক কথাটা বলবো, মানসিক স্বাস্থ্য বলবো, তখন ওটার সাথে তো অনুভূতিটা যুক্ত, সেখানে পজিটিভলি তার অনুভূতিটাকে বোঝা, এটা খুব জরুরি। পজিটিভলি অনুভূতিটাকে বোঝবার জন্য আসলে প্রথমে দরকার এই অনুভূতিটা কি সেটার সাথে নিজে কানেক্টেড ফিল করা, তাই না? এই জায়গাটাই অনেক জায়গায় খুব কম দেখা যায়, এবং বলতে শোনা যায় যে মন খারাপ করে শুয়ে আছে, সারাদিন ঘুম থেকে উঠেই না, এই জিনিসগুলো ঠিক কমপ্লেইনের সুরে বলা হয়, নালিশ করার সুরে বলা হয় যে উঠেই না, আমার বাচ্চা সারাক্ষণ ঘুমায়, কিন্তু কেন আসলে ঘুমাচ্ছে সেই জায়গাটা সেটা চিন্তা করা। অনেক সময় যে ও লাইট বন্ধ করে ঘুমায়, আমাদের এসে কমপ্লেন করে, আপা ও রুম বন্ধ করে ঘুমায়, বা ও অন্ধকার করে থাকে, ঘুমাচ্ছে না, মানে ও রুমের লাইট অফ করে থাকে, এগুলো কিন্তু সিমটম, মানে এগুলো সিমটম যে লাইটটা অফ করে সে থাকছে। এবং যাদের ডিপ্রেশন বা সুইসাইডাল কোনো চিন্তা তাদের মধ্যে আছে আমি জানি, তাহলে আমাদের উচিত সেই বিষয়গুলোকে মানে সচেতন থাকা। যেমন ওষুধের বক্স আমি ওর চোখের সামনে রাখবো কেন, পরে দেখা যায় আইটেম করার পরে আমরা পাই যে ওষুধ হয়তো খেয়ে ফেলেছে, কিন্তু সেটা তাহলে আমরা একটু সরিয়ে রাখবো, বা ছুরি চাকু কিচেনে যেটা আমরা বলি যে এগুলো আপনারা ড্রয়ারের মধ্যে রাখেন, চোখের সামনে রাখবেন না, মানে ওই জিনিসগুলো চোখে দেখাটাও তো ওর জন্য একটা ট্রিগার। তো সেই জায়গাগুলো সচেতন হচ্ছে এখানে, যে এই সচেতনতাটা তখন আসবে যখন অভিভাবকরা আগে থেকে জানবেন বা বুঝবেন যে আসলেই কিছু সিমটম আছে যেগুলোকে
ক্লিনিক্যাল সিমটম, এগুলোকে বিষণ্ণতা বলে একটা রোগ আছে সেটার সাথে মেলানো যায়। আমি অনেক অভিভাবককে এরকম দেখেছি যে তাদের কাছে এটা একটা বিরাট শখ যে আমার বাচ্চার কেন বিষণ্ণ থাকবে, আমার বাচ্চার বিষণ্ণতা আসতেই পারে না। এবং মেন্টাল স্টেটটাই এটা, ওই স্টিগমাটা ওখানেই আছে যে বিষণ্ণতা থাকা যাবে না, এবং এটা খুব কলঙ্কজনক একটা ব্যাপার। হ্যাঁ, আমরা এই স্টিগমাটা নিয়ে যদি একটু ব্রেকের পরে আসি, একটা বিরতির সময় হয়ে এসেছে আপা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটু পরেই ফিরে আসছি বিরতি নিয়ে। ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে বিষণ্ণতা নিয়ে সাইকোথেরাপিস্ট রেজিনা পারভিনের সাথে। আপা, আমরা যেই জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে বিষণ্ণতা নিয়ে যে স্টিগমা, সামাজিক যে নেতিবাচক মূল্যবোধ, সেই জায়গাটাতে ছিলাম যে অনেকেরই মনে হয় যে আমার পরিবারে বিষণ্ণতা বা কোনো ধরনের মানসিক রোগ আসতেই পারে না, এটা তাদের জন্য অনেক বড় একটা শখ। এই জায়গাটা নিয়ে যদি একটু বলেন, এটা কি আসলে খুব শকিং ব্যাপার? আচ্ছা, ধন্যবাদ। এটা হচ্ছে আমি বলবো যে আমাদের প্রফেশনাল একটা টার্ম আছে যে আমাদের কাছে ক্লায়েন্টরা আসলে আমরা খেয়াল করি সে কোন লেভেলে আছে, তার সমস্যাটা সে গ্রহণ করছে কোন লেভেলে আছে, হ্যাঁ, গ্রহণযোগ্যতা আছে কিনা প্রবলেমটাতে। এটা কিন্তু আমি বলবো যে এটা একটা ডিনাইল একটা ফেজ, মানে আমি মানতে পারছি না। হ্যাঁ, আমি জানি সিমটম দেখে বা দেখে আমার মনে হচ্ছে সমস্যা হচ্ছে বা তাকে নিয়ে আমার সমস্যা হচ্ছে, কিন্তু আমি এটা মানবই না, আমি এটা গ্রহণই করব না, কারণ আমার এটা হতে পারে না। এরকম হতে পারে যে আমি মানবই না, আমার কেন এটা হবে, আমার বাচ্চার কেন এটা হবে, আমার বাচ্চার কেন হবে। আর হলেও এটা কাউকে বুঝতেই দিব না, ঢেকে রাখবো, মানে বাইরে বুঝতেই দিব না। ও হয়তো ঘুমাচ্ছে, সারাদিনই ঘুমাচ্ছে, গেস্ট এসেছে, ওকে আর ডাকে না, হয়তো জিজ্ঞেস করে যে ও কই, ওকে ডাকো না, ও একটু রেস্ট নিচ্ছে, কেবলই সারাদিন পড়েছে। সত্যি আমি মানে জাস্ট বলছি, কেবল সারাদিন পড়াশোনা করেছে, এখন একটু রেস্ট নিচ্ছে। আসলে কিন্তু তা না, ও তো 2 দিন ধরেই বিছানাতে উঠে না ওভাবে, মানে সে এরকমই থাকছে, একটু উঠে আবার শুয়ে থাকে, উঠে শুয়ে থাকে। কিন্তু আমি ডিনাইলে আছি, এই কারণে আমি কিন্তু স্বীকার করছি না, বা আমার জন্য এখানেও কিন্তু একটা গিল্ট বোধ আছে। মানে আমার গিল্ট হচ্ছে যে আমার সন্তান অসুস্থ, বা এই যে স্টিগমা থেকে কিছু হলে বলে এই তুই পাগল, এই ধর পাগলের ডাক্তারের কাছে যাব কিনা। এটা কিন্তু একটা কমন, এবং আমাদের টেবিলে এসে ইচ আদার কমপ্লেন করে অনেক সময় যে মা আসতে চাচ্ছে, বাবা বাচ্চাকে নিয়ে আসছে না, কারণ হচ্ছে যে পাগলের ডাক্তারের কাছে যাবে না। হ্যাঁ, ইভেন আমরা তো মেডিকেল পার্সন না, কিন্তু তারপরেও বলছে যে, আর সাইকোথেরাপিস্ট এই টার্মটাও সবাই জানে না, বা এই টার্মের প্রফেশনালরা কি কাজ করে এটাও তো জানে না সবাই। তো এখানে মানসিক স্বাস্থ্যের যারা হেল্পার আছে, তাদের কারো কাছে যেতে একটা ভেতরে ভেতরে ভীষণ বাধা কাজ করে। হ্যাঁ, এবং এটাকে সামাজিকভাবে বেশ মর্যাদাহীন বলে তারা মনে করে। এটা কি আসলে মর্যাদাহীন কোনো ব্যাপার? এটা তো আমাদের কাছে অবশ্যই না। আমরা তো মনে করি যে মানে যে কোনো সমস্যায় একজন রোগী আমার কাছে আসবে বা ক্লায়েন্ট আমরা বলি যে আসবে, সেটা যে শব্দটা আমরা শিখেছি লেখাপড়ায় সেটা হচ্ছে আর্লি আইডেন্টিফিকেশন অ্যান্ড কি হবে প্রিভেনশনটা, তখন তার জন্য ভালো হয়, ইজি হয়, এবং তাড়াতাড়ি তার কিওরের জায়গায় যেতে পারবে। তো এই যে শব্দটা, এই যত আমি আগে যাব প্রফেশনালের কাছে, তত সমস্যা নিয়ে সুরাহাটা করা যাবে তত তাড়াতাড়ি, তাই না? এটা তো আসলে বোঝে না, বুঝতে পারে না, মানতে পারে না। তো মানবার জায়গাটাতে একটা অনেক বড় সময় ক্ষেপণ হয়ে যায়, এবং সেখানটাতেই দেখা যায় যে ডিপ্রেশনটা মাইল্ড থেকে আস্তে আস্তে মডারেট হয়েছে, সিভিয়ার হয়ে যাচ্ছে। সিভিয়ার চলে নিয়েই তো আমাদের কাছে আসে, বেশিরভাগ দেখা গেছে সিভিয়ারিটি নিয়ে আসে। সাধারণতই যাদের আত্মহত্যার কেস আসে যে সমস্ত, সেগুলোতে কিন্তু অনেকদিন আগে থেকেই কোনো না কোনো সিমটম দেখা যায় বিষণ্ণতার, কিন্তু অভিভাবকের কাছে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে তারা অ্যাকচুয়ালি যে ডিনায়াল ফেজে থাকেন, সেটার কারণে সেই বিষণ্ণতাটা ডায়াগনোজড হয় না আগে থেকে, এবং সেটার পরিণতি আসে একটা সুইসাইডের মাধ্যমে, কিংবা এমন কোনো সেলফ হার্মিং অ্যাক্টিভিটি যেটাতে তার কোনো একটা পার্মানেন্ট ড্যামেজ হয়তো হয়ে গেছে। তো এই জায়গাটাতে আমাদের দিক থেকে আহ্বান থাকবে যে সবাই যেন আমরা সচেতন হই, যে সিমটমগুলো যেগুলো বলা হলো অলরেডি, আপনি বলেছেন বিরতির আগের অংশটাতে, সেগুলো যেন সবাই একটু খেয়াল রাখি। কারো ভিতরেই যখন দেখা যাবে তখন যেন আমরা সচেতন ভাবে তাকে সাহায্য নেওয়ার জন্য পরামর্শ দেই, এবং নিয়েও যাই তাকে সাহায্যের জন্য, তাই না? অনেক সময় তো এটাও দেখা যায় যে সাহায্য তোমার দরকার, কিন্তু সে নিজে যেতে পারছে না, তখন কাউকে তো নিয়ে যেতে হয়। যেটা হয় যে আমি পেয়েছি আমার কাছে, যেমন অনেকে এসেছে
স্টুডেন্টরা তার ফ্রেন্ডকে নিয়ে আসছে, বাবা মাকে নিয়ে কিন্তু আসেনি, কারণ ওর বন্ধুরা ওকে বুঝে ওকে নিয়ে এসেছে, কিন্তু বাবা মার কাছে সে ধরা দিবে না। মানে দেখা যায় যে যার সমস্যা সে নিজেও চাচ্ছে না আমার বাবা মা জানুক যে আমার এই সমস্যা, এটাও কিন্তু পাই আমি। দেখা যায় বন্ধুরা খুব মানে খুব সুইট যে ওরা নিয়ে আসছে একজন আরেকজনকে নিয়ে আসছে। তা এই যে বন্ধুত্বর যে সাপোর্টিভ একটা জায়গা, এটাও কিন্তু অনেক বেশি এস্টাবলিশ করা দরকার। এইটা অ্যাকচুয়ালি যেহেতু এসেই গেল, আমি একটু না জিজ্ঞেস করে পারছি না। এই যে বলছে অনেকের ক্ষেত্রেই থাকে যে বাবা মা কিংবা অভিভাবক কিংবা কারো ক্ষেত্রে হয়তো পার্টনার, হাজবেন্ড কিংবা ওয়াইফ, সে জানুক এটা আমি চাই না, এই জায়গাটা সম্পর্কে কি বলবেন? মানে এটা আসলে কখন এরকম হয় এবং মানে এটার কি আসলে পরিণতিটা ঠিক আছে? না, ঠিক তো অবশ্যই নেই, কিন্তু চায় না কেন সেটা আমি কিছু এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। একটা হচ্ছে যে মানে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে যে, এবং মানে এটা আসলে তো আমরা নারী নিয়ে আমি অনেক কাজের অভিজ্ঞতা আছে, আমি আইন ও সালিশ কেন্দ্রে কাজ করেছি, তো সেখানে যেটা দেখেছি যে ছেলেরা মানে নারীদেরকে যেটা হচ্ছে যে পুরুষরা মানে ডোমিনেট করছে, এটা তো একটা কমন চিত্র আমাদের সমাজে, ডোমিনেট হচ্ছে এবং সেটার জন্য তারা সাফারার হচ্ছে, এবং কিছু বললে সে আরো ডোমিনেট করবে বা সে পাগল বলে বলবে বা আরো সুযোগটা পেয়ে যাবে যে আমি ওই ডাক্তারের কাছে গেলাম, এই জন্য সে কিন্তু এটা চেপে রাখে, কাউকে বলতে চায় না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি দেখেছি, অ্যাডোলেসেন্ট অনেক সময় হয় অ্যাফেয়ার ইস্যু, মানে ওদের বাবা মাকে বলছে না, কারণ হচ্ছে যে ওদের অন্য ইস্যু, সেখানে বন্ধুকে সাপোর্টটা দিচ্ছে, আমাদের কাছে নিয়ে আসছে। হ্যাঁ, তারপর অনেক সময় সেলফ হার্মিং থাকে, হাত কাটে, ব্লেড দিয়ে নাম লেখে, এটা সেটা বিভিন্ন কথাগুলো, এগুলো আসলে এভাবে মানে অনেক সময় আমরা বলি না, কিন্তু আমি বলছি উইথ অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে যে না বললে মানুষ জানতে পারবে না সমস্যাগুলো যে হচ্ছে। ব্লেড দিয়ে হাত কাটা শিশু কিন্তু অনেক আসে আমাদের কাছে, আমরা রিসার্চ করলে দেখা যায় যে অনেক পেয়েছি। হ্যাঁ, তো এই যে আমার ঘরেই আমার সন্তান হাত কাটছে, আমি জানছি না, আমি দেখি না, ও হয়তো লুকিয়ে রাখছে, ও হয়তো ফুল জ্যাকেট পরে থাকছে। হ্যাঁ, তো এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করছে ওরা, অনেক ক্ষেত্রেই হচ্ছে। এই জায়গাটাতে বাবা মা বাদ দিয়ে বন্ধুরা হয়তো নিয়ে আসে। কিন্তু বাবা মা যদি জানতেন আসলে, তাহলে আপনার কাছে কি মনে হয় ওনারা যদি মানে ওনাদের পক্ষে কি পজিটিভলি একটা অনেক ভালো সাপোর্ট তাকে দেওয়া সম্ভব হতো না? এটার জন্য হয়তো আরো হাত কাটা, হাতে আরো অনেক মার খাবে, বেদম পিটাবে। এটা কি হয় না যে কেন এরকম কাজ করলো, এরকম জঘন্য কাজ কেন করলো, এরকম নেগেটিভ কাজ কেন সে করবে, মানে এটার জন্য মায়া করে যে আহারে করে সাথে সাথেই করবে, উল্টা তাকে খানা কম দেওয়া হবে, কিছু চিত্র আমি বলছি এরকম। আর কিছু প্যারেন্টস তো আছেই যে দেখে একদম ভয় পেয়ে যাবে, অবাক হয়ে যাবে, দৌড়ে নিয়ে মানে এই হতবাক হয়ে দৌড়ে হসপিটালে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম আছে আসলে। কেউ আছে যে ডিনাইল মানতেই পারবে না যে আমার সন্তান এটা করবে কেন। কিন্তু আইডিয়াল চিত্রটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? আইডিয়াল চিত্র হচ্ছে অবশ্যই সচেতন হয়ে ট্রিটমেন্টের জন্য মানে আর্লি যে মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট আগে করতে হবে, যে তার এখন হাত কাটা, তার ব্লিডিং হচ্ছে, তাকে ট্রিটমেন্টে নিয়ে নিলাম। এবং ইভেন হসপিটালগুলোতে কিন্তু ওনারা কিন্তু রেফার করে দেয় যে আপনি মেন্টাল হেলথ প্রফেশনালকে দেখান, এটা কিন্তু একদম লিখিয়ে দেয়, এরকম কাগজ নিয়েও আমাদের কাছে আসে, তাই না? বা সুইসাইডাল বড় বড় হসপিটালগুলোতে সুইসাইড অ্যাটেম্প নিয়েছে যারা, রিলিজ হওয়ার পরে কিন্তু ওখানে লেখা থাকে। এইটা কিন্তু অনেক চেঞ্জ সমাজের আগের চেয়ে, এই জায়গাগুলো অনেক চেঞ্জ, যে না মানে রেফারালটা পেয়ে যাচ্ছে তারা, এবং ওরকম আসে আমাদের কাছে। খুব দুঃখের ব্যাপার এখন পর্যন্ত যে অনেক ক্ষেত্রেই আসে, কিন্তু আসার পর খুব কন্টিনিউ করে না। অভিভাবকদের কাছে এখনো পর্যন্ত ওই জায়গাটা এমন নয় যে এটার জন্য আসলে খুব লম্বা সময়, দীর্ঘমেয়াদের একটা চিকিৎসা লাগবে, কাউন্সিলিংটা দীর্ঘ সময় চালিয়ে যেতে হবে, এটাকে কোনো প্রয়োজন মনে করছে না। তো আমরা আসলে সেই মেসেজটা দিতে চাই এই প্ল্যাটফর্মে, যেহেতু আমাদের কথা বলার একটা সুযোগ আছে, আমরা সেই মেসেজটা দিতে চাই যে এটার জন্য দীর্ঘমেয়াদের কাউন্সিলিং এবং ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া দুটোই খুব প্রয়োজন। এখানে যেমন ওষুধেরও দরকার আছে, একবার যদি কেউ সুইসাইডাল অ্যাটেম্প নেয় তার কিন্তু এটা চান্স থাকে যে ফার্দার সে অ্যাটেম্প নিতে পারে, যদি ট্রিটমেন্টে সে না থাকে, ফলো আপে না থাকে। এবং আমি একটু বলি ডিপ্রেশনের একটু দেখছিলাম, সেটা হচ্ছে ডাটা যদি বলি রিসার্চের বিষয়, সেটা হচ্ছে যে টোটাল পপুলেশনের কিন্তু 5% হচ্ছে ডিপ্রেশন, ডায়াগনোজড ডিপ্রেশন 5% আমাদের টোটাল পপুলেশনে। তাহলে এটাকে আমি ইগনোর কিভাবে করব? এবং তার মধ্যে যদি বলি যে 6% হচ্ছে ওমেন আর 4% হচ্ছে মানে মেল, এই 5% এর মধ্যে। তাহলে চিত্রটা কি একেবারে কম? তা তো না, অনেক অনেক, চিত্রটা অনেক। 100 জনের মধ্যে 5 জনেরই আছে
তাই না? তো এই চিত্রটা যেহেতু অনেক, সেই জায়গাটাতে ইগনোর করার আসলেই কোনো সুযোগ নেই, এবং কারো কাছে সুইসাইডাল আইডিয়েশন আসছে মানে সেটাকে খুব সিরিয়াসলি এটাকে কাউন্ট করে, কনসিডার করে তার ট্রিটমেন্ট এবং কাউন্সিলিং এর দিকে নিয়ে যাওয়া উচিত। এই মেসেজটা আমরা স্ট্রংলি দিতে চাই। একটা বিরতি নিয়ে আবার ফিরছি আপা। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সাইকোথেরাপিস্ট রেজিনা পারভিনের সাথে বিষণ্ণতা নিয়ে। রেজিনা আপা, আমরা এতক্ষণ আসলে বিষণ্ণতার সিমটম নিয়ে কথা বললাম, যে সোশ্যাল স্টিগমা গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। এইবারে আমি একটু জানতে চাই যে আপনি তো শিশু, কিশোর এবং অ্যাডাল্ট সবার সাথেই কাজ করছেন, তো কাদের ক্ষেত্রে বিষণ্ণতার হার বেশি বা কম দেখেন? আমি স্পেসিফিক, আমার আছে রিসার্চ, আমার তো পাবলিকেশনও আছে, কিন্তু এই মুহূর্তে স্পেসিফিক রিসেন্ট ওরকম করা নেই, কিন্তু অবশ্যই নারী। আমার কিছু ইয়েতেও আমি বলেছিলাম একবার, করোনাকালীন একটা গবেষণার আমার একটা আউটকাম বলেছিলাম ইয়েতে, মিডিয়াতেই। যাই হোক, সেখানে তো পেয়েছি ওমেন অনেক বেশি, এবং যারা ভায়োলেন্সের শিকার তাদের ডিপ্রেশনটা বেশি পেয়েছি। তবে আমি বলবো যে চিলড্রেনদের আমি মানে ফেলতে পারছি না। আমার কাছে যে শিশুরা আসে তাতে কিন্তু শিশুদের ডিপ্রেশন সিমটম মাইল্ড স্টেজে অনেক আসে। একটু বলবেন কি কারণে হয়, কি ধরনের সিমটম আপনি শিশুদের দেখেন এবং কোন বয়স থেকে দেখেন? শিশু বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আমি 9 বছরের মধ্যেও পেয়েছি, 7 বছরেরও পেয়েছি একজন। তো স্কুলিং ইস্যু অনেক আছে, প্লাস আপনার ফ্যামিলি কনফ্লিক্টের কারণে, ধরেন কিছু এই ধরনের কেস আছে, ডিভোর্স হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, হয়তো বাবা মা সেপারেশনে আছে, হয়তো বাবার সাথে অনেক কানেক্টেড বাচ্চা শিশু, কিন্তু সে তাকে পাচ্ছে না বাবাকে, কারণ প্রসেসের মধ্যে হচ্ছে না। এই যে সময় অত ছোট শিশুকে কি আমি বোঝাবো, তাই না? সেখান থেকে ওদের কিন্তু অনেক রকম প্রবলেম হয়, মানে ফ্যামিলি ম্যাটারের কারণেই শিশুদের অনেক প্রবলেম হচ্ছে। অনেক সময় টিচারের বিষয়টা এখন কমে গেছে, এই জন্য এটাকে আর বলছি না, কিন্তু এটার জন্য তো আমরা অনেক আগে ল হয়েছিল, যে স্কুল জন্য যে লটা হয়েছে, যে কারণে স্কুলের কারণটা কমে গেছে আগের চেয়ে, কিন্তু বুলিটা আছে। স্কুলের কারণের মধ্যে কি কি থাকে? মানে তখন ছিল যেমন শাসন, টিচারদের অনেক শাসন আমি পেয়েছি আগে। আমি তো অনেক বছর ধরেই আছি এই প্রফেশনে, এবং ঢাকা শিশু হাসপাতালে জবে তো ছিলাম অনেক বছর। ওই সময়টাই কিন্তু আমি অনেক পেয়েছি টর্চার, মানে টিচাররা যে মারতো শিশু, পানিশমেন্ট ইস্যুতে অনেক সিমটম নিয়ে আমাদের কাছে আসতো, এবং সেটা এপিলেপসি না, কিন্তু ওই যে সোমাটো সিমটম, সুডোসিজারটা নিয়ে আসতো, এরকম অনেক ছিল। কিন্তু এটা কিন্তু এই এর পরে কমেছে আগের চেয়ে, কিন্তু বুলিংটা এখনো আছে। বুলিংটা বুলিং হয়, কাদের কাছ থেকে বুলি হয়? তার পিয়ার আর কি, সমবয়সী যে বন্ধুরাই বুলি করছে। হয়তো একটা ছেলে একটু লম্বায় ছোট, ওদের এই অন্য যারা আছে তাদের হাইট আর মিলছে না, ওরা সবাই মিলে ওকে খেপাচ্ছে, ওকে একটা টিজ করে কথা বলছে, কখনো ধরে মারবে, ধাওয়া দিচ্ছে, এসবে ভয় পাচ্ছে। হ্যাঁ, কাউকে বলতে পারছে না। এটা হতে পারে কেউ চোখে কেন চশমা পরে, চশমাটা খুলে ফেলে দিল, ও দৌড় দিয়ে চশমাটা নিয়ে, মানে ইস্যুগুলো খুব ছোট ছোট ইস্যু। কিন্তু আমি বলছি এই কারণে যে প্যারেন্টসদের এগুলো জানতে হবে, যে শিশু স্কুলে পাঠিয়ে ও কেমন আছে, হয়তো আজকে ওর মুডটা খারাপ, আমি এই যে আবার সেই ডিপ্রেশন বা মুডের কথা আসছে, যে মন খারাপ করে ও ঘরে আসলো, কিন্তু ও কেন আসলো আমি কিন্তু দেখছি না, আমি জিজ্ঞেসও করছি না, আমি হয়তো গল্পও করছি না, আমি ব্যস্ত, বা আমি হয়তো বুঝতে পারিনি, এটাও হতে পারে। কিন্তু এই যে ওদের খোঁজ নেওয়া, যে স্কুলেও কেমন ছিল, সারাটা দিন কেমন গেল, এই খোঁজগুলো মানে প্যারেন্টস নেওয়া খুব জরুরি। আচ্ছা, হ্যাঁ, কেউ আছে স্লো লার্নার যারা, ওটার জন্য বুলি হয়, এরকম বাচ্চা আমি অনেক পাই, কারণ আমাদের তো ডিসেবিলিটি নিয়ে কাজ আছে সেখানে। স্লো লার্নার যারা একটু হয়তো বেঞ্চের পিছনে বসে, ভয় পিছনে বসে, বা টিচার প্রশ্ন করলে হয়তো উত্তর দিচ্ছে না, সেটা বা দিলে পারছে না, হো করে পুরো ক্লাস হাসলো। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু আবার মানে বুলির এগুলো, সেলফ এস্টিমটা তখন কমে যাচ্ছে। শিক্ষকদের দিক থেকে বুলিং হওয়ার ইতিহাস কি পেয়েছেন? এখনো যে একদম চলে গেছে এটা আমি বলবো না, আছে, টিজিংটা আছে, বা এক্সপেকটেশনটা ওভার, এটা নিয়ে আমি একটু বলি যে প্যারেন্টসের কিন্তু এডুকেশন পার্টে এক্সপেকটেশনটা ওভার। আমার সন্তান কি পারে,
হ্যাঁ, আমরা যেমন আমাদের যেমন শিশু বিকাশ কেন্দ্রগুলোতে আইকিউ অ্যাসেসমেন্ট করা হয়, যদি সমস্যা হয় সেটা করে দেখা যেতে পারে যে তার সে কতটা পারে। কিন্তু আমি আশা করব যে তুমি ম্যাথে 95 পাবে, কিন্তু তুমি পেয়েছো 60, আর এবং ওটার জন্য আমি অনেক মারলাম বা সবসময় গাধা বলি, যে এই যে ছোট ছোট কথা, তুই তো গাধা, কিছু পারিস না, হ্যাঁ তোকে দিয়ে কিছু হবে না। মানে আমরা প্যারেন্টসরা অনেক সময় এরকম ছোট ছোট কথা বলি, ফিল করে বলি না বা খেয়াল করেও বলি না, হয়তো আগে বলে ফেলেছি, কিন্তু ইম্প্যাক্ট বলে যে কথাটা, এটার কারণে ওই শিশুর কি হচ্ছে, ওর মনে কি হচ্ছে, ওটা থেকে ডিপ্রেশন লিড করে। কিন্তু এগুলো ও জমা করতে থাকবে, নেগেটিভ যত জিনিসও পাচ্ছে সব জমা করতে, আমরা জানি যে জিনিসগুলো সব জমা করে, এবং ওখান থেকে ওর পার্সোনালিটি থেকে ব্যাপক একটা প্রভাব পড়ে যায়। কি ধরনের প্রভাব পড়ে? মানে ও বড় হয়ে আমরা পাই আসে যে জব বারবার চেঞ্জ করছে, সেটেল করতে পারছে না, ও হয়তো ভাইবা ফেস করতে পারে না, একটা চাকরি অফিসে কলিগরাও বুলি করে, অনেক টিস করে, বা সেখান থেকে সে ওই যে বুঝে যায়, মানে যারা একটু নরম সরম পার্সোনালিটি দেখলে অন্যরা যারা চালাক আছে ওরা কিন্তু বুঝে যায় যে ওকে একটু টিস করা যাবে, ওকে একটু মজা নেওয়া যায় আর কি, মানে এটা ওর কোনো ফল্ট না, কিন্তু আমি একটু মজা নিচ্ছি, কিন্তু সেটাতে সে কিন্তু কি হলো যে মনের দিক থেকে দুর্বল হয়ে গেল, তার পারফরমেন্স কমে গেল, সে হয়তো অফিসের একটা কাজ কমপ্লিট করতে পারলো না, হ্যাঁ একদিন পারলো না, বস বকা দিল, পরের দিন ওরা সবাই হাসলো ওকে নিয়ে। তো এই যে কারণগুলোতে কিন্তু প্রবলেম হচ্ছে। তো তাহলে বলছেন যে শুধু যে মানে বাড়িতে যারা আছে মা বাবা যারা সবচেয়ে বেশি ওয়েল উইশার তাদের সন্তানদের, তারা পর্যন্ত আসলে বুলি করে ফেলছেন, হ্যাঁ, এবং মানে আনকনশাস, অসচেতন ভাবে। সেখানে অ্যাপ্রিসিয়েশনটা খুব জরুরি। আমরা যে বলি বাচ্চার থেকেই, ইভেন শিশু কেন, একটা বড় মানুষ আমাকেও যদি কেউ বলে যে আপনাকে সুন্দর লাগছে, আমি কি খুশি হব না রাগ হব? অবভিয়াসলি আমি খুশি হব, মানে আমার ফিলিংসটা কি হবে, হ্যাপিনেস। তাহলে পজিটিভ তার পারফরমেন্সকে যদি আমি একটু পজিটিভলি বলি যে তোমার এটা অনেক সুন্দর হয়েছে, তুমি ভালো পেরেছো, বা ও কম পেরেছে কিন্তু হ্যাঁ হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, তুমি আরেকটু ট্রাই করো, আরেকটু পারবে, এইটা না বলে আমি যদি বলি এটা কি হয়েছে, ছুঁড়ে দিলাম খাতাটা, ওকে, তাহলে রিয়াকশনটা কি হচ্ছে? ওই ওই কাজটা যতবার ও করতে যাবে ততবারই কিন্তু বাবা বা মা বলেন বা ফ্যামিলির আদার মেম্বারের ওই ছুঁড়ে দেওয়া কপি মেমোরিটা কিন্তু তাকে কি করছে, ট্রমাটাইজ করে ফেলে, ওর মধ্যে ওটা থেকে যাচ্ছে। তাহলে আমরা পেলাম বুলির কারণে বিষণ্ণতা আসতে পারে শিশুদের মাঝে, হতে পারে ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন, এনকারেজ করা হচ্ছে না, সেটা একটা কারণ হতে পারে। আবার হতে পারে ব্রোকেন ফ্যামিলি, বাবা মায়ের সেপারেশন হয়ে যাচ্ছে, সেই সব কারণে তার ভেতরে আসতে পারে। কেউ মারা গেলে সেখান থেকেও হতে পারে শিশুদের মধ্যে সেই জায়গাটাতে আসছে। একটু অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে আপনি অনেক সময় শিশু শুধু না, গ্রিফ কিন্তু আমরা বড়দেরও পাই, যে গ্রিফটাকে একনলেজ করে না, বুঝতে পারে না, এটার জন্য যে সাপোর্ট নিতে হবে সেটা বোঝে না, বা যে মানুষটি চলে গেল তাকে আমরা বাই বলতে পারি না, মানে তাকে ছাড়তে পারি না, তখন কিন্তু আমাদের কষ্ট, শোক যেটা আমরা বলছি, শোকটা কিন্তু থেকে যায়, এবং সেখানে কিন্তু ট্রিটমেন্ট, আমি ইচ্ছা করেই ট্রিটমেন্ট শব্দটা বললাম, সেখানে কিন্তু ট্রিটমেন্ট দরকার আছে, ডেফিনেটলি ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি, এবং কম্বিনেশন অফ ট্রিটমেন্ট, সেখানে মেডিসিনও যেমন দরকার আছে, সেখানে কাউন্সেলিং, সাইকোথেরাপি সেটা ভীষণ ভাবে দরকার আছে। আর কি কারণে ডিপ্রেশন আসতে পারে, একটু যদি মানে অ্যাডোলেসেন্ট এবং বড়দের দিকেও আমরা যাই? আমরা ডিপ্রেশনের আগে যেটা বলে না যে মানে ওতপ্রোতভাবে জড়িত যে শব্দটা যদি বলি সেটা হচ্ছে স্ট্রেস। আচ্ছা, হ্যাঁ, মানে চাপ মোকাবেলা, স্ট্রেস যেটা আমরা মানসিক চাপ, তো স্ট্রেস গুলো, ছোট ছোট স্ট্রেস গুলো জমতে জমতেই কিন্তু ডিপ্রেশন হচ্ছে। যেগুলো এতক্ষণ কথা বললাম এগুলো সবই স্ট্রেস, কারো একাডেমিক স্ট্রেসও তো অনেক থাকে, পারফরমেন্স আমরা অনেক দেখেছি, বড় মানে এটা বলবো কিনা সেটা হচ্ছে যে হয়তো আমি মেডিকেলেই পড়ছি, ফোর্থ ইয়ার পড়ে ফেলেছি, কিন্তু আমার স্ট্রেসের কারণে আমি কমপ্লিট করলাম না, কিংবা অন্য যে কোনো মানে ভালো পড়াশোনা করেও একটা পর্যায়ে যে আমি আর কন্টিনিউ করতে পারছি না, এবং এরকম আমাদের কাছে আসে, আমরা পাই, সেটা হচ্ছে যে হয়তো তার চাপ আছে, চাপের কারণে সেখানে ফোকাস করতে পারছে না, কনসেন্ট্রেশন দিতে পারছে না, চাপটা শুধু পড়াশোনার লোড হচ্ছে সেটা না, তার আদার্স ফ্যাক্টর আছে, আরো কোনো কিছু নিয়ে সে হয়তো ফ্যামিলি ব্যাপারে হয়তো কেউ অসুস্থ, সেটা নিয়ে সে চিন্তিত থাকতে পারে, তার কোনো অ্যাফেয়ারে হয়তো যোগাযোগ হচ্ছে না বা অফ হয়ে গেছে সম্পর্কটা, সেটা নিয়ে হতে পারে, নানান কারণে স্ট্রেসে কিন্তু এডুকেশনটাকে
হ্যাম্পার করছে, এবং পরে দেখা যায় যে হেডে যে সে পড়াশোনা করতে পারলো না, মানে ও পড়াশোনা ভয় পায় বা ওর ক্যাপাসিটি নাই, জিনিসটা দাঁড়াচ্ছে ওটা, কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসলে আমাদের অনেক কিছু থাকে। ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই আছে। একটা ছোট্ট বিরতির সময় আবার হয়ে এলো, বিরতি নিয়ে আবার এসে কথা বলছি। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে ফিরছি। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন আজ বিষণ্ণতা নিয়ে আমাদের আলাপ হচ্ছে সাইকোথেরাপিস্ট রেজিনা পারভিনের সাথে। একটা জায়গায় বিষণ্ণতা মানে কোনটা আগে, এই জায়গাটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, আসক্তির পরে বিষণ্ণতা আসে নাকি বিষণ্ণতা কোনো আসক্তিকে নিয়ে আসে? বিষণ্ণতার দুটোই, কিন্তু আমি আনসার বলবো দুটোই। মানে একটা হচ্ছে বিষণ্ণতার কারণেই ড্রাগের দিকে যাচ্ছি, সেটাও হতে পারে, আবার ড্রাগ নেয়াকালীন সময়েও কিন্তু ডিপ্রেশন একটা আসে, সেটা একটু ভিন্ন। আমি যদি বলি সেটা হচ্ছে যে যে ড্রাগে আছে সে ড্রাগ, আমরা তো জানি যখন ড্রাগটা নেয় তখন কি হয়, মানে প্লেজার আসে একটা, সিক করে এবং ফার্দার নেয়, আবার নিচ্ছে। হ্যাঁ, তো সেখান থেকে যখন আবার নিচ্ছে না তখন কিন্তু সে ডিপ্রেস থাকছে, এবং তখন তার অ্যাক্টিভিটিগুলো, রেগুলার অ্যাক্টিভিটি বা রেগুলার ফাংশনিং জিনিসগুলো সে করছে না, সেখান থেকে সে আবার কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে। দেন কি করছে, ওই অ্যাগেইন আবার ড্রাগে যাচ্ছে যে আমি এটা নিয়ে আমি চাঙ্গা থাকবো, ভালো থাকবো। তাহলে এখন আনসার কিন্তু দুই দিকে, ডিপ্রেশন থেকেও মানুষ ড্রাগে যায় অনেকে। সেটা কিরকম ভাবে? সেটা হচ্ছে পিয়ার প্রেসারের একটা এফেক্ট থাকে, আমি বলতে পারি, যেহেতু আমি পেয়েছি এরকম, যে আচ্ছা তুই এটা একটু নিয়ে, ভাল লাগবে, তোর মন খারাপ, আচ্ছা তুই চল আমরা যাই এক জায়গায় নিয়ে যাই, আচ্ছা ভাল লাগবে, ঠিক আছে, আচ্ছা যাই, ট্রাই করে দেখি। তখন হয়তো ওরা সবাই নিচ্ছে, একজন যদি না নেয় তাহলে আবার বুলি হয়ে যাবে। ও যদি ওখানে গ্রুপে অনীহা করে যে না আমি নিব না, আচ্ছা নিষেধ, আচ্ছা পারে না। কিন্তু পিয়ার প্রেসার যে কথাটা, মানে ওইখানে বন্ধুত্বের চাপে পড়ে কিন্তু সে তখন নেওয়া শুরু করে, এবং নেওয়া শুরু হলেই কিন্তু ওই যে হয়ে গেল স্টার্ট, মানে ফার্দার অ্যান্ড ফার্দার। আমরা তো জানি যে মাদকটা কত ভয়ানক, তার মানে শারীরিক এবং মানসিক কতটা ইম্প্যাক্ট, এবং বিহেভিয়ারে কতটা ইম্প্যাক্ট ফেলে। কি ধরনের ইম্প্যাক্ট ফেলে বললে অনেক বলতে হয় আর কি, ছোট করে যদি বলি নানান রকম ইম্প্যাক্ট হতে পারে। শুরুতেই হচ্ছে তার ইরিটেশন হবে, মেজাজ মর্জিটা চেঞ্জ হয়ে যায়, এবং আমি বলবো যে সারাউন্ডিংসে যে মানুষগুলো আপন, তারা আর আপন থাকে না, মানে সে আর ওই লজিক্যাল গ্রাউন্ডটা আর থাকে না যে এরা আমার আপনজন। মানে দেখা যায় অনেক হিস্ট্রি আছে যে ফ্যামিলিকে, মাকে হয়তো ধাক্কা দিয়ে ফেলে একদম ইনজুর্ড হয়ে গেল, মা হাসপাতালে, তার খবর নেই, সেটা দেখতেও যাবে না, এরকম। সে যে কিছু করেছে, কোনো ভুল কাজ করেছে, এটাও তার কিন্তু মনে হয় না। তো এই যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো, আপনজনকে সে ভুলে যায়, তার কি করতে হবে, কি দরকার, সেলফ কেয়ারের জিনিসগুলো ভুলে যায়, তার খালি একটা জিনিসই থাকে যে আমি যেটা বলছি, আমরা সবাই বলি মরণ নেশা, যে ড্রাগ, সেটাতেই আমি থাকবো, মানে ওটাই আমার মূল আসল বন্ধু, আমার ওটাই আমাকে আনন্দ দেয়, ভালো দেয় থাকতে। তো এই আর কোনো কিছু কিন্তু তার থাকছে না, আস্তে আস্তে তার ডিটোরেশন হচ্ছে, ফিজিক্যালি সে, শারীরিক অনেক উপসর্গ হয়, অনেক সমস্যা হবে, অনেক রোগ হতে পারে, তার কর্মক্ষমতাটা তো কমে যাচ্ছে। হ্যাঁ, এক সময় প্লেজার সিক করছে সে, একটা সময় প্লেজার বিষয়টাই তার লাইফে আর থাকবে না, তখন আর সে কিন্তু কোনো মুহূর্তে আর কাজ হবে না, ড্রাগও আর কাজ হবে না, ওটাতেও তার যে আনন্দের অনুভূতিটা, ওটা কিন্তু সেটা আসছে না, তখন ওটা বেঁচে থাকারও জন্য তার জন্য দায়ী হয়ে যায়। তো এবার যদি আমরা একটু ফোকাস করি যে কি প্রিকশন আমরা নেব বিষণ্ণতা প্রতিরোধের জন্য। এতক্ষণ তো আমরা সব নিরাময়ের কথা বললাম, চিকিৎসা, কিন্তু প্রতিরোধের জন্য আসলে বিষণ্ণতা, সেটাকে আমরা ঠেকাবো কি করে? আমি বলবো যে বিভিন্ন, এটা তো আসলে ঘর থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র পর্যন্ত, সেটার মধ্যে আমরা প্রফেশনালরাও আছি, তাই না, আমরা তো আছি এখানে। কিন্তু শুধু কি আমরা প্রতিকারে কাজ করব, মানে আমার কাছে আসবে, সমস্যা হয়ে গেল, তারপর আমরা কাজ করব, প্রতিকার করব, সেটা কিন্তু আসলে আমরা চাই না। মানে একদম ঘর থেকে সচেতন হতে হবে, যেটা আমাদের আলোচনা অনেক আসলো, প্যারেন্টসের বিষয়গুলো, অভিভাবকদের সচেতন হতে হবে, অবজার্ভ করতে হবে তার শিশু দরজা বন্ধ করে কি করে, মানে ওয়াশরুমে গেল এখনো বেরোচ্ছে না কেন, দরজা খুলছে না কেন, লম্বা সময় ধরে কি করছে, সেটা কিন্তু ড্রাগের সিমটম, যে কি করে সে। হ্যাঁ, তারপর অনেক সময় বালিশের নিচে বিভিন্ন জিনিস পাওয়া যায়, ফয়েল পেপার পাওয়া যায়, হ্যাঁ, সিগারেটি পাওয়া যায় এরকম, অথবা লুকাচ্ছে,
অথবা বাইরে গেছে আর ফিরে না অনেক রাত্রে, তাহলে সে কাদের সাথে মিশছে, মানে অভিভাবকের রোলটা কি, আমি সেই জায়গাগুলো বলছি, সেই জায়গাগুলো তাহলে খোঁজ করা, খেয়াল করা। সেটার মানে এই না যে খবরদারি করা, সেটা না, কিন্তু ওদের ওয়ার্ল্ডে আমাদের ঢুকতে হবে, ওদের জগৎটা আমাকে থাকতে হবে। কিভাবে ঢুকবো? তো সেটা হচ্ছে মানসিকভাবে মেশা ওদের সাথে, মানে মনের সুসম্পর্ক শব্দটা যদি বলি, যে মন থেকে আমি ওদের সাথে মিশতে যদি না পারি, যদি হয় যে শিশু থেকে যদি হয়, আমরা বলি চাইল্ড ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, একটা কথা, শিশু বান্ধব পরিবেশটা ঘরের মধ্যে তো হতে হবে। এখন বাবাকে ভয় পাচ্ছে, মাকে ভয় পাচ্ছে, তাহলে কিভাবে হবে? আচ্ছা, মানে ইমোশনালি আমরা যেটা নিয়ে এত কাজ করি, যে মানসিকভাবে অভিভাবকরা তার সন্তানের কাছাকাছি হতে হবে, ক্লোজনেস, হ্যাঁ, তার, এবং সেটা পজিটিভ অবশ্যই, এটা থাকতে হবে, সেখানে অ্যাপ্রিসিয়েশন থাকতে হবে, ভালোবাসা। ভালোবাসা খালি জিনিসপত্র কিনে দিয়ে, গেম বা খেলনা অনেক কিনে দিয়ে, অনেক দামি দামি লাক্সারি জিনিস দিয়ে কিন্তু ভালোবাসা না। আসলে প্যারেন্টস আমাকে বলে, আপা হ্যাঁ দেই তো, সবই তো দেই, তো সব মানে কি, সেটাও একটা ইম্পর্টেন্ট। ভালোবাসাটা কিভাবে দেবে আসলে, ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন, টাচ করা, হোল্ড করা, শারীরিক এই স্পর্শটা খুবই একটা মানুষের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি। তার মনের জোর, মনের শক্তি, আত্মবিশ্বাসের জন্য, এই ভালো থাকার জন্য, মানে ভালো মন থাকার জন্য কিন্তু এই টাচ, হাগ, অ্যাপ্রোপ্রিয়েট অবশ্যই টাচ, এবং সেটা যেমন বাবা মা কাছে নিয়ে আদর করা, এবং ওর ব্যক্তিত্বটাকে বুঝতে দিতে হবে। আমরা যেটা বলি যে বিং সেলফকে বুঝতে দিতে হবে, তুমি আমার সন্তান, তোমাকে আমি অনেক ভালোবাসি, আচ্ছা, তোমাকে আমি চাই, বা তোমাকে অনেক চেয়ে আমি এনেছি। এই যে মেসেজগুলো, এইগুলো আসলে আমরা মনে হয় যে কেমন একটা ব্যাপার হলো, কিন্তু আসলে এটা কেমন ব্যাপার না, এইগুলোই আমাদের বাচ্চাদের মানে সন্তানকে বলতে হবে। কারণ তার ব্যক্তিত্ব তৈরি করতে আমি যদি বলি যে ভিটামিন দরকার, এগুলো হচ্ছে সেই ভিটামিন। মজা করে বললাম যে এগুলো হচ্ছে ভিটামিন। আমাদের যেমন আমরা ওষুধ খাই না, ভিটামিন খাই ডেফিসিয়েন্সির জন্য, মনের জন্য কিন্তু এই ভিটামিন গুলো জরুরি। অনেক বাবা মায়ের ক্ষেত্রেই এই চিন্তার জায়গাটা এরকম যে আমার সন্তানকে আমি যা বলবো সেটাই তো হতে হবে, সেটাই করতে হবে, আমি যা বলবো তার বাইরেও কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু চিন্তাও করতে পারবে না, মানে ভাবনাটাও আমার মতো করেই করতে হবে, কারণ আমি ওর বাবা মা। কিন্তু কেন করতে হবে, বা আমি যা ওর উপরে, মানে ও কি করুক সেটা আমি যেভাবে চাইছি সেটাই যে করা উচিত, কি কারণে করবে সেই ব্যাখ্যাটা দিচ্ছি না। আচ্ছা, একটু এখানে অ্যাড করি যে এটা স্টেটমেন্টটা ঠিক আছে, সবই আমি চাই, বাবা মা আমার হিসাবে আমি চাই, বা আমি ভালো বুঝি, ও ছোট, সেটা ঠিক আছে, কিন্তু আমার এই চাওয়াটা সবই যে আমার মতো হবে এটাও আবার না। শিশুর মতো করে আমিও তাকে দেব, এই জিনিসটাও একটু আশা দরকার আছে। সব যদি ডু ইট বলি, কয়টা ডু সে করবে? ওর কি বলে, ও কি চায়, ও কি ভালো লাগবে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, বুঝে ওর মতো করে করতে হবে। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ তাহলে আমাদের এখান থেকে আজকে আমরা দিতে চাই, যে সন্তানকেও তার দিক থেকে যদি আমরা শুনি, তাহলে আসলে সেও আমাকে শুনবে, রেসপেক্ট করবে, সেও আমাকে রেসপেক্ট, তার জায়গাটাকেও আমাদের রেসপেক্ট দিয়ে করতে হবে, রেসপেক্ট দেওয়া, তাকে আমি শুনছি মানে তার মূল্য বোধটাকে আমি রেসপেক্ট দিচ্ছি, তার ইমোশনটাকে আমি রেসপেক্ট দিচ্ছি, তার মতামতটাকেও আমি রেসপেক্ট দিচ্ছি, এবং সেখানে আমার মানে আমি যখন শুনবো তখনই আসলে আমার নিজের মতামতটাও দেওয়ার একটা জায়গা থাকে, যে এই জায়গাটাতে আমার মনে হয় এইভাবে হলে ভালো হয়, এবং সেখান থেকে হয়তো বাচ্চার একটা লার্নিং হতে পারে। আদারওয়াইজ যখন আমি নিজে বলে দিচ্ছি না না এটা এইভাবে না, তুমি ভুল, আমি একটা সময় পর্যন্ত মানবে, এরপরে আর মানবে না। অনেক ধন্যবাদ রেজিনা পারভিন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং চমৎকার ভাবে আজকে বিষণ্ণতা নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করলাম, এর লক্ষণগুলো আলোচনা করলাম, কি কি ভাবে আমরা প্রতিকার করতে পারি, প্রতিরোধ করতে পারি, এবং কিভাবে চিকিৎসা করা সম্ভব, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বললাম। আশা করি দর্শকরা যথেষ্ট উপকৃত হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে সবাইকে অনুরোধ করছি যেন আপনারাও এই অনুষ্ঠানে যে সমস্ত আলোচনাগুলো হয় সেগুলো অনুধাবন করবেন, উপলব্ধি করবেন, এবং নিজেদের জায়গায় কাজে লাগানোর চেষ্টা করবেন, এটা আমাদের অনুরোধ। আগামী অনুষ্ঠান দেখারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।